আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানের সাথে জড়িত বিষয় নিয়ে কথা বলতে চাই। যেটা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর পশ্চিমা গণমাধ্যমে আওয়ামী লীগের এক ধরনের সুনামি আর পশ্চিমা দেশগুলো নতুন করে মাথা ব্যথা শুরু হওয়া। আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। কারণ গত বছরের গণ-অভ্যুত্থান আর বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর তারপর থেকে আন্তর্জাতিক মহলে যা ঘটছে তা আমাদের দেশের ভবিষ্যৎকে অনেকটা প্রভাবিত করতে পারে। চলুন একটু বিস্তারিতভাবে আলোচনা করি, যেন আমরা সবাই এর গভীরতা কতটুকু সেটা প্রকৃতপক্ষে বুঝতে পারি। প্রথমে বলি, এই পতনের পর যে সরকার পড়েছে সেই আওয়ামী লীগ আর তার নেতৃত্বকে নিয়ে পশ্চিমা গণমাধ্যমে হঠাৎ একটা বড় ধরনের আলোচনা শুরু হয়েছে, যাকে বলা যায় আওয়ামী লীগের সুনামি। আমি মনে করি এটা একটা রাজনৈতিক অষ্টম আশ্চর্যের মতো। কারণ এত বড় গণ-অভ্যুত্থানের পর সেই সরকারের পতন নিয়ে আতঙ্ক বা ভয়ের কথা তো দূরে থাক, উল্টো তাদেরকে প্রমোট করা হচ্ছে। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক সময়ে ফ্রান্সের এএফপি, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট, যুক্তরাষ্ট্রের এপি, রয়টার্স আর ভারতের হিন্দুস্তান টাইমসের মতো বড় বড় গণমাধ্যম একই দিনে শেখ হাসিনার সাক্ষাৎকার আর আওয়ামী লীগ নিয়ে প্রতিবেদন করেছে। এটা দেখে মনে হয় এগুলো একটা সংবদ্ধ পরিকল্পনার অংশ, যা পশ্চিমা দুনিয়াকে অস্থির করে তুলছে। আমি ভাবছি, এই প্রচারের পেছনে কি কোনো বড় খেলা চলছে? কারণ বাংলাদেশের গণমাধ্যম তো সাধারণত রাষ্ট্রের কণ্ঠস্বর হয়ে থাকে, জনগণের নয়। এটা রাষ্ট্রের ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ার। কিন্তু পশ্চিমা গণমাধ্যম স্বাধীন, তারা সরকারের উপর প্রভাব খাটাতে পারে। আর এখন তারা যেন আওয়ামী লীগকে নতুন করে পুনরায় বাংলাদেশে অথবা বিশ্বের মধ্যে তুলে ধরছে। এখন পশ্চিমাদের নীতি পরিবর্তনের দিকে আসি। গত বছরের অভ্যুত্থানের পর প্রথম ৩ মাসে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোর মিত্র পাকিস্তান আর এমনকি চীনও বর্তমান সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। আমি দেখছি পশ্চিমা দেশগুলোর হতাশা বাড়ছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। বর্তমান সরকারের ১৪ মাসের মধ্যে নতুন করে ৬,০০০ কোটিপতি তৈরি হয়েছে, ৩০ লক্ষ লোক চাকরি হারিয়েছে আর প্রায় ৩০০ গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। অর্থনীতির বৃদ্ধি এখন মাত্র ৩ থেকে ৫% মধ্যে, মুদ্রাস্ফীতি ১০%-এর উপরে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমানে এই বছরের বৃদ্ধি ৪.৯%। এছাড়া খাদ্য অসুরক্ষা এতটাই বেড়েছে যে শেষের দিকে প্রায় ১,৬০,০০,০০০ লোক এর শিকার হতে পারে। পশ্চিমারা এখন নিশ্চিত যে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা থেকে $৩০০ বিলিয়ন দিলেও সেটা জনগণের কল্যাণে আসবে না, আর তাদের স্বার্থ রক্ষা হবে না। এর ফলে সাহায্যের উৎসাহ উল্টা বর্তমান সময়ে ফিরে যাচ্ছে। আরও গভীরে গেলে শেখ হাসিনার সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্র একাই প্রায় $২৯ মিলিয়ন খরচ করেছে বলে অভিযোগ উঠেছে, যা তাদের সাহায্য সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের জন্য ব্যয় হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন সেই টাকা কাটছে। আর এটা দেখে মনে হয় যে পশ্চিমা গণমাধ্যম মনে করছে তাদের জনগণের টাকা যদি ব্যর্থ বিনিয়োগ হয় তাহলে প্রতিবাদ করা উচিত, আর ক্ষতি পুষিয়ে নেওয়াটাও দরকার। এইসব প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্রের গোপন নীতির সাথে জড়িত লোকদের, যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা, মাথায় বজ্রপাতের মতো পড়ছে। আমি মনে করি এটা পশ্চিমাদের নতুন মাথা ব্যথা, কারণ তাদের পরিকল্পনা উল্টো ফিরে এসেছে। আর এখন তারা বাংলাদেশকে নিয়ে আতঙ্কিত। গত বছরের অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন এসেছে। প্রথমে সমর্থন দিয়েছে, কিন্তু এখন সাহায্য কমিয়ে চীনের দিকে ঝুঁকতে বাধ্য করতে পারে। এটা আমাদের আঞ্চলিক ভারসাম্যকে নষ্ট করতে পারে। এসব দেখে আমি বিশ্বাস করি যে পশ্চিমাদের এই নীতি পরিবর্তন আর গণমাধ্যমের প্রচার বাংলাদেশের রাজনীতিকে নতুন করে আলোড়িত করবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের যে সকল নামি-দামি ব্যক্তিবর্গ রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে নানাভাবে বার্তা প্রদান করেছেন। এখন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা
হঠাৎ বিশ্ব মিডিয়ায় এই বিষয়টি সত্যিকার অর্থে কাদের জন্য মাথা ব্যথা? যুক্তরাষ্ট্র কিংবা যারা মার্কিন রয়েছেন, যারা নীতি নির্ধারণ করেন অথবা নির্দিষ্ট স্বার্থের জন্য রেজিম পরিবর্তন করে থাকেন, তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু তারা যাকে সাহায্য করছেন তাকে ফেলে রেখে চলে যায়। এবং যখন তারা সেই ব্যক্তি কিংবা সেই গোষ্ঠীকে ফেলে রেখে চলে যায়, তখন সেই ব্যক্তি বা গোষ্ঠী কিন্তু চিরতরে হারিয়ে না গেলেও তাদের ব্যাপক দুরবস্থার সম্মুখীন হতে হয়। ইতিহাসে আপনারা লক্ষ্য করবেন এখন পর্যন্ত যে সকল দেশের রেজিম চেঞ্জ হয়েছে এবং মার্কিনী বা পশ্চিমা যারা রয়েছেন এবং তাদের স্বার্থ সফল হয়নি, তারা কিন্তু সেই গোষ্ঠীকে ফেলে রেখে চলে গেছেন, তাদেরকে কোনোভাবে সাহায্য করেননি এবং তাদের ফলাফল কিংবা তাদের যে পরিণাম, সেই পরিণামও কিন্তু খুব একটা ভালো হয়নি বা সুখকর হয়নি। দেখা গেছে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে, বছরের পর বছর নির্যাতনের শিকার হতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি পশ্চিমারা বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে বা তাদের স্বার্থের জন্য যে সরকারকে তারা বসিয়েছে, তাদেরকেও যদি এভাবে ফেলে রেখে চলে যায় কোনো প্রকার সাহায্য সহযোগিতা না করে, তাহলে তাদের ভবিষ্যৎ এখানে কি হবে? আবার অপরদিকে আওয়ামী লীগ নিয়ে যেভাবে মাথা ব্যথা দেখাচ্ছে, তাতে আওয়ামী লীগ যদি পুনরায় বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে, তাহলেও কিন্তু একটা বড় বিপদ তৈরি হতে পারে। এখানে সবথেকে বড় যে বিষয় সেটি হচ্ছে আঞ্চলিক যে রাজনীতি, সেই আঞ্চলিক রাজনীতি, অর্থাৎ এই যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি রয়েছে, সেই ভূ রাজনীতি। এখন এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মধ্যে দুটি পরাশক্তি কিন্তু সব থেকে ব্যাপকভাবে কাজ করে থাকে। প্রথমটি হচ্ছে চীন এবং দ্বিতীয়টি হচ্ছে ভারত। এবং এই দুটোর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। তাদের মধ্যে যদি সমঝোতা তৈরি হয়ে যায়, তাহলে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ব্যাপক পরিবর্তন আসা সম্ভব। এখন সমঝোতা কিভাবে হতে পারে? সমঝোতাটা আসলে নির্ভর করে এই দুটি রাষ্ট্রপ্রধানের উপর কিংবা এই পররাষ্ট্রনীতির উপর। যদি তারা আমেরিকার আধিপত্য মেনে না নেয় এবং তারা মনে করে যে উক্ত অঞ্চলের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি তারা উভয়ে মিলেমিশে নিয়ন্ত্রণ করবে, তাহলে এখানে আমেরিকার আধিপত্য কমে যাবে। এবং আমেরিকার আধিপত্য যখনই কমতে শুরু করবে, তখনই কিন্তু চীন কিংবা ভারত বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ করতে পুনরায় সক্ষম হয়ে যাবে। আর যখনই তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, তখন আমেরিকার সমর্থিত যারা বাংলাদেশে বর্তমান সময়ে রয়েছেন কিংবা আসবেন চেষ্টা করছেন, তারা কিন্তু কখনোই বাংলাদেশে শাসন কায়েম করতে পারবেন না। বরঞ্চ তাদের লাঞ্ছিত হতে হবে, তাদেরকে অপমানিত হতে হবে। কাদের হাতে অপমানিত হতে হবে? যারা বর্তমান সময়ে ভারত কিংবা চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছেন, তাদের হাতে। এবং যখনই লাঞ্ছিত হতে হবে, তখনই কিন্তু এর ফলাফল কোনো দিক থেকে বাংলাদেশের জনগণের জন্য সুখের হবে না, বরঞ্চ বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মধ্যে আরো ব্যাপক অস্থিরতা দেখা দেবে। আশা করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে স্বার্থ রয়েছে কিংবা আমেরিকার যে স্বার্থ রয়েছে, সেগুলো নিচে রেখে বরঞ্চ জনগণের কথা চিন্তা করে সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচন দিয়ে জনগণের জন্য যে দায়িত্ব পালন করতে এসেছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে ক্ষমতা হস্তান্তর করে তারা সম্মানজনকভাবে বিদায় নেবে।